দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের শহর কলকাতাও। কলকাতায় বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে একেবারে তল্লাশি, নাকা চেকিং চলছে। দেখতে পাচ্ছেন পরপর যে সমস্ত গাড়িগুলি আসছে, প্রায় প্রত্যেকটা গাড়িকে থামিয়ে ডিকি খুলিয়ে একেবারে চেক করার কাজ পুলিশের তরফে করা হচ্ছে। দেশের রাজধানীর বুকে গতকাল সন্ধ্যায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তারপর রাজ্যের রাজধানীর বুকেও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি ইডেন গার্ডেন্সের সামনে আপনাদের নিয়ে যাব, সেখানকার ছবিটা আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরবেন। আবির, দেখো, তোমাকে শুরুতেই জানাই, কিছুক্ষণ আগে ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং সেই ভার্চুয়াল বৈঠক হয়েছে কলকাতার 78টি থানার ওসি, এসি র্যাঙ্কের অফিসাররা এবং ডিসি, অ্যাডিশনাল সিপি এবং তার সাথে সাথে জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসারদের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের এই যে ভার্চুয়াল বৈঠক হয়েছে, যেই ভার্চুয়াল বৈঠক 25 মিনিটের এবং সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। শুরুতেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর সতর্কতার বিষয় নিয়েই কিন্তু এই বৈঠক হয় এবং নাকা চেকিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে এবং সেই নাকা চেকিং হঠাৎ বিভিন্ন জায়গাতেও করা যেতে পারে সেই নির্দেশ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সামনে উৎসবের মরশুম, সেই বিষয়টাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে যে শীতকালে আফগানিস্তান বা কাশ্মীর থেকেও অনেকে আসেন শাল বিক্রেতা বা অন্যান্য ব্যবসার কারণে, সেই ক্ষেত্রে তাদের বিষয় নিয়েও তথ্য রাখতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে বলা হয়েছে থানা ভিত্তিক, অর্থাৎ কোনো জায়গায় কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটছে দেখলে বা কোনো রকম সন্দেহভাজন কিছু দেখলে সেই ক্ষেত্রে যথাযথ যাতে বলা যায়। এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে সেখানে এসটিএফের তরফে আইপিএস অফিসার ভি সলোমন নেশাকুমার তিনিও বক্তব্য রাখেন। বিভিন্ন মডিউল চেষ্টা করতে পারে কলকাতাকে কাজে লাগানোর বা কলকাতায় এখানে এসে লুকিয়ে থাকারও চেষ্টা করতে পারে, এই বিষয় নিয়েও বেশ কিছু তথ্য তিনি সেখানে বলেছেন এবং সেই বিষয় নিয়ে থানাকেও কিন্তু অবগত করা হয়েছে, থানাগুলোকে কলকাতায় যাতে কোনো রকম এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই যা যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা, সিকিউরিটি মেজারমেন্ট, সেগুলো কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে। ছোট্ট একটি ছবি তোমাকে দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্সের সামনে। কিছুক্ষণ পর, যেহেতু আমরা জানি ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে, কলকাতা পুলিশ কমিশনারের আসার কথা এখানে পরিদর্শনের জন্য। তার আগে পুলিশের তরফ থেকে যেহেতু টিকিট বিক্রির জন্য এখানে লম্বা লাইন, অন্যান্য ক্ষেত্রে ম্যাচের ক্ষেত্রেও যেমন থাকে তার থেকে একটু বেশি সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। গতকালের ঘটনার পর কোনো রকমভাবে সিকিউরিটির ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে চায় না পুলিশ এবং সেই জন্যই এই ব্যবস্থাপনা কিন্তু এখানে করা হয়েছে। আমরা দেখছি যে এখানে পুলিশ রয়েছে এবং তার সাথে সাথে আর কিছুক্ষণ পর উচ্চতর আধিকারিকদেরও আমরা দেখছি পুলিশের একেবারে এই যে ইডেন গার্ডেন্সের গেটের কাছে। এবং এই যে বৈঠকটি আজকে হয়েছে ভার্চুয়াল বৈঠক, গতকাল কিন্তু আরেকটি বৈঠক হয়েছিল উচ্চতর আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের এবং তার সাথে সেখানেও বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় নাকা চেকিংয়ের প্রসেস শুরু হয়েছে, আজকেও সেই নাকা চেকিংয়ের প্রক্রিয়া চলবে। সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সনকে বলছি বাদিকের ছবিটা দেখানোর জন্য। কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা তো আছেন এই সিএবির গেটের সামনে, টহলদারি সেটাও কিন্তু বাড়ানো হয়েছে এবং সামনেই আমরা জানি উৎসবের মরশুম, শীতকালে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তার সাথে যেহেতু আর্মি এরিয়ার মধ্যে পড়ছে ইডেন গার্ডেন্স অঞ্চল, সেখানে আর্মির অফিসারদেরও আমরা দেখছি, যারা এখানে আছেন আর্মির অফিসারদের তাদেরকেও এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং সব মিলিয়ে দিল্লির এই বিস্ফোরণের ঘটনার পর কলকাতা পুলিশের তরফ থেকে বাড়তি সতর্কতার বিষয়গুলো দেখা হচ্ছে। আমরা দেখছি ডিসি সাউথকে এবং মূলত এই যে ঘটনা, সেই ঘটনার পর নাকা চেকিংয়ের ওপরে জোর দেওয়ার পেছনে কারণ আমরা জানি যে দিল্লিতে যেভাবে গাড়িকে ব্যবহার করা হয়েছে এবং সেই গাড়িতে বিস্ফোরণের ঘটনার পর এতজন মানুষের মৃত্যু এবং তার মধ্যেই সেই আবহেই কলকাতায় 14 তারিখে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ এবং সেই প্রথম টেস্ট ম্যাচের জন্য আমরা জানি যে ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকার দল তারা কলকাতাতেই উপস্থিত, তাদের যেখানে তারা রয়েছেন সেই বিষয়টাও নজর দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে কিছুক্ষণ আগে যে ভার্চুয়াল বৈঠক হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের, তার যে নির্দেশ একের পর এক, সেই নির্দেশ পালন করতে বলা হয়েছে থানা থেকে উচ্চতর আধিকারিক প্রত্যেককেই। রাজধানীতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যে i20 গাড়িটি ব্যবহার করা হয়েছিল তাতে একজনই ছিল। এখানেই প্রশ্ন যে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
এই i-20 গাড়িতে একজনই ছিল এমনটা দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা যখন ঘটে তার আগে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল এই i-20 গাড়িটি। এই i-20 গাড়ি চালাচ্ছিলেন উমর মোহাম্মদ। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। উমর উন নবী ফরিদাবাদের জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলওয়ামা যোগ জোরালো। আজ আটক পুলওয়ামার আরও এক চিকিৎসক সাজাদ আহমেদ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল আপনারা জানেন যে কাশ্মীর, হরিয়ানা এবং দিল্লি পুলিশ যৌথ অভিযান চালায়। এই যৌথ অভিযানে গ্রেফতার করা হয় 3 ডাক্তার সহ 8 জনকে। এইটা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই হান্ডে i-20 গাড়ি। এই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দিল্লি দেখতে পাচ্ছেন দিল্লি পুলিশের তরফ থেকে যে ছবিটি সামনে এসেছে, এই গাড়িতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে একজনই গাড়িটি চালাচ্ছিলেন। এইটা হচ্ছে বিকেল 4:20 ছবি। আর বিস্ফোরণের ঘটনা ঘটে 6:52 ঠিক 2 ঘন্টার কিছু বেশি সময় পরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যে বিস্ফোরণ 12 জনের প্রাণ কেড়ে নিয়েছে এখন অবধি। সাদা রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন হান্ডে i-20, এই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই i-20 গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। ফরিদাবাদের জৈশ জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। इस समय क्वेल पुलवामा में हैं और यहाँ डॉक्टर उमर नबी के घर पे हमारे साथ उनकी चाची हैं तबस्सुम। तबस्सुम जी, ये बोलेंगे ये उमर ही है ना? ये उमर ही है। ये डॉक्टर उमर है? डॉक्टर उमर है, हाँ। डॉक्टर उमर कहाँ पे हैं और क्या करते हैं? वो डॉक्टर है। कहाँ पे? वो बाहर है। बाहर कहाँ पे? वो तो मुझे पता नहीं, मगर बाहर है वो। बाहर है, हाँ। तो खबर ये आ रही है कल जो दिल्ली में धमाका हुआ उसमें उमर शामिल है, तो क्या आपके पास इसके बारे जानकारी है? नहीं, कोई जानकारी नहीं। हम तो आप ही लोगों से सुन रहे हैं, हमें कसम से कुछ पता ही नहीं है। आप ही लोगों से हमने ये सुना है कि उसने ये करवाया वो करवाया, मुझे हमें क्या पता है, हम तो अंदर घर बैठे हैं। तो उमर कब आखिरी बार घर आए थे? आज से पहले 2 महीने आए वो। चाची हूँ उसकी। अच्छा। ज्यादा पता होगा इसके घर वालों को, मुझे मत पता है। अच्छा, क्या वो गवर्नमेंट मेडिकल अनंतनाग में भी काम करता था? हाँ, करता था उधर भी। अनंतनाग में काम करता था, हाँ। और जो बाकी जो 2 लड़के डॉक्टर आदिल और मुजम्मिल, उनके बारे में कोई जानकारी? नहीं, मैं तो उनको जानती नहीं हूँ, ना कभी मैंने सुना है उनके बारे में। नहीं। क्या कल से पुलिस ने आपके यहाँ किया है क्या? कहाँ? यहाँ आए थे कल 10:30 बजे। पहले आए थे, वो कैंप था ना, उन्हें इसके देवर को फोन लगाया था, जो ये है ना हमारी भाभी, बोला था कि फोन साथ लेके आना कैंप पे। फिर हम गए थे उसके साथ, पता नहीं वहाँ क्या पूछताछ हुई, फिर उन्हें छोड़ा था। फिर हम आए घर, फिर खाना खाया तो 10:30 बज गए, तो पड़ गए हमें छापा। और उन्होंने पूरी इन्वेस्टिगेशन की है, वो क्या करता है, ये क्या, आप क्या लगती हो, वो क्या लगती हो, हमने सब कुछ बता दिया है। फिर उन्होंने उसकी वो है ना बड़ा छोटा वाला भाया, उसको उठाया। तो कितने कौन है उमर के परिवार में यहाँ पे? उनके 2 भाई, 1 बहन, भाभी, उसका फादर, मदर। तो सारे लोग कहाँ हैं अब? वो 2-3 को ले गए, पहले उसके 2 भाई को, और फिर सुबह को उनकी माँ को लेके गए हैं वो। तो आपको कुछ जानकारी इस बाबत, क्या उमर किस तबीयत का लड़का था, क्या करता था? अच्छा लड़का था, बस सिर्फ वो पढ़ाई करता था, हमें बस इतना ही पता है, बाकी कुछ पता ही नहीं है कसम से। क्या आपको कभी ये लगा था कि उसका कुछ मिलिटेंट से रिलेटेड कुछ ऐसा है? कुछ भी नहीं। परिवार के जो उमर नबी के 2 भाई हैं उनको पुलिस ले गई है, उनकी माँ को पुलिस ले गई है, लेकिन परिवार कह रहा है कि उनके पास कोई भी जानकारी नहीं है कि उमर के
कोई ऐसे कनेक्शन है, लेकिन जितना शौक परिवार को है उतना ही शौक शायद पूरे देश को भी है कि किस तरीके से एक डॉक्टर को एक दिल्ली धमाके में शामिल होने की बात हो रही है। ना कि डॉक्टर उमर नबी, बल्कि इसके अलावा जो डॉक्टर आदिल और डॉक्टर मुजम्मिल पहले ही हिरासत में है, वो भी एक जैश का मॉड्यूल चला रहे थे, जो अब जांच का विषय बन गया है। कैमरामैन अरशद हुसैन के साथ आसिफ कुरैशी, एबीपी न्यूज, कोयल, पुलवामा। যে পরপর ছবিগুলো আপনাদের সামনে রাখছি, একটা জায়গায় দেখা যাচ্ছে বিকেল 4:20 কিছু পরের ছবি, যেখানে এই হান্ডে i20 গাড়ির ছবিটা খেয়াল করুন। যখন গাড়িটি দাঁড়াচ্ছে একটা জায়গায়, এই গাড়ি থেকে দুজনকে বেরোতে দেখা যাচ্ছে। আর যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, দিল্লি পুলিশের দাবি এইটা উমর নবী চালাচ্ছিলেন। এই দ্বিতীয় ব্যক্তিকে, এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে পুরোটা চিরুনি তল্লাশি করে বের করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে এনএসজি থেকে শুরু করে এনআইএ তারা তদন্তে নেমেছে। দেখতে পাচ্ছেন গাড়ি থেকে দুজনকে বেরোতে দেখা যাচ্ছে। এই গাড়িটি কিন্তু ইতিমধ্যে অন্তত 3 বার হাত বদল হয়েছে, কিন্তু গাড়িটির রেজিস্ট্রেশন ছিল প্রথম ক্রেতার নামে। ফলে পুরোটা অত্যন্ত ছককষে করা হয়েছিল কিনা এইটা পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে। কেন গাড়ির ওনার তার নামের পরিবর্তন হাত বদলের পরেও করা হলো না? তার সঙ্গে কি এই ঘটনার কোনো যোগ রয়েছে? এইটা কি একেবারে পূর্ব পরিকল্পিত ঘটনা? এই একাধিক বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। यहाँ पर देख सकते हैं भागो भागो फोन कर रहा हूँ। बम ब्लास्ट हुआ है लाल किले के सामने अभी 1 मिनट पहले। এই ঘটনা সম্পর্কে স্বাভাবিকভাবে জঙ্গি নাশকতা মোটামুটি পুলিশ এই বিষয়ে নিশ্চিত, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কি কোনো নাশকতার পরিকল্পনাও জড়িয়ে রয়েছে? ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলেছেন একবার দেখাবো। একটা বড় যোগসূত্র আছে, গাড়ির কানেকশন। যতগুলো মানুষ এই এখন অবধি ধরা পড়ছে বা জানা যাচ্ছে তারা সবাই ডাক্তার এবং তারা সবাই কাশ্মীরের মানুষ। এবং এটাও দেখা যাচ্ছে যে ফরিদাবাদে আমাদের যে একটা লাকি ব্রেক হয়েছিল, যে আমরা একটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা, কাশ্মীর পুলিশ, ইউপি পুলিশ, দিল্লি পুলিশ, এরা মিলে সবাই মিলে একটা ইন্টেলিজেন্স ধরা পড়েছিল, ধরপাকড়, এবং এদের কাছ থেকে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল পাওয়া যায়, AK-47 পাওয়া যায়। এবং জেশে মোহাম্মদের সাথে প্রথম যিনি ধরা পড়েন ডক্টর আদিল, তার কানেকশন পাওয়া যায়। তারপরে তার কাছ থেকে মিজাম্মল, তারপরে একজন লেডি ডক্টর, এবং এখন ড্রাইভার, ইনিও দেখা যাচ্ছে যে গাড়ির, তিনিও ডক্টর। তো এই কাশ্মীর কানেকশনটাই তো শেষ হয় না, শেষটা শুরু হয় লাস্টে, কানেকশনটা গিয়ে থামবে পাকিস্তানে। স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাবাহিনীতে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাপ্রধানে। এবং পাকিস্তানের সর্বেসর্বা আসিম মুনির এই গুটি সাজিয়ে গেছেন, কিন্তু যেদিন থেকে অফ সিঁদুরে যুদ্ধবিরতি হয়েছে সেদিন থেকে উনি দিনের পর দিন খেলার গুটি সাজিয়ে গেছেন, যাতে প্রথম কথা তাদের উপরে সোজাসুজি আঙুল কেউ তুলতে না পারে, কারণ এটা তো ভারতীয় ডাক্তারদের খেলা হয়েছে। ওনার দেশে এই মুহূর্তে ওনার ক্ষমতা ব্যবহার বাড়ানোর জন্য একটি সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। কার সব থেকে বেশি ফায়দা হবে যদি এইখানে ভারতে একটা টেররিজম অ্যাটাক হয়, ওই কনস্টিটিউশনাল সাংবিধানিক সংশোধনটা করে নিজেকে ডিফ্যাক্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকেও শক্তিশালী বানিয়ে ফেলবেন লিগালি। এখন এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলওয়ামা যোগ জোরালো হয়েছে। আজ আটক করা হয় পুলওয়ামায় আরও এক চিকিৎসককে। ইতিমধ্যেই আপনারা জানেন এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 12 জনের প্রাণ এখনো পর্যন্ত গিয়েছে। মৃতদের পরিবারের তরফে কি বলা হচ্ছে একবার দেখব। भतीजा है। क्या नाम है उनका? दिनेश कुमार मिश्रा। कहाँ पर थे वो, काम करते थे वो? हाँ, वही जॉब करते थे। और परिवार उनका? परिवार तो गांव में है। आपको कैसे पता चला? घर नहीं गया, फोन मिलाया, नहीं मिला।
फिर उसके बाद में 11 बजे रात में किसी ने फ़ोन उठाया, फिर बताया कि अमर ज्योति में आ जाइए, इमरजेंसी में। फिर वहाँ से यहाँ आए, पहचान करने के लिए बात हुई, तो इतने आसान से तो घुसने नहीं दिए। फिर 12 बजे रात में करीब अंदर जाने दिया पहचान करने के लिए। पोता है मेरा, भतीजे का लड़का है, पंकज सैनी नाम है। वो किसी प्राइवेट कंपनी में जॉब करता था, अभी जॉब छूटा हुआ था तो पार्ट टाइम पापा की गाड़ी चला लेता था। अच्छा जी, लाइसेंस वगैरह। हाँ, गाड़ी चलाते मतलब कैब टैक्सी? जी, मतलब मैं घर पे था तो मेरे को किसी ने फोन करके बोला जो चांदी चौक में बॉम्ब ब्लास्ट हो गया। सुबह RDX पकड़ा गया तो फरीदाबाद में कुछ ऑपरेशन में पकड़ा गया, तो बोला देखो वहाँ पकड़ा गया, यहाँ ब्लास्ट हो गया। न्यूज चालू करके देखा तो देखा वैगनआर का बात बोल रहा था, उसमें न्यूज में हो रहा था वैगनआर गाड़ी, ये इको गाड़ी। मैं फिर इमीडिएट फोन मिलाया न्यूज बंद करके, तो फोन ऑफ जा रहा था। मीडिया से पता चला, मेरी गाड़ी का जब फोटो फ्लैश हुआ तब पता चला, तब कंफर्म हो गया जो नहीं बंदा एक्सपायर हो गया। लिस्ट में ये 16 आदमी का लिस्ट बना रखे थे। 3 लावारिस लाश थी इसके अंदर, मोर्चरी के अंदर, जिसका कोई नाम पहचान नहीं हो पाया था। उसमें एक लाश मेरा है जो 3 नंबर का है।